এই রুমে যারা আছেন ডায়াবেটিস নাই যাদের, তারা হাত তোলেন তো, যাদের ডায়াবেটিস নাই। এদের সবার যদি ইনসুলিন যদি 4-5 থাকে তাহলে আপনার ডায়াবেটিস নাই। সত্যি সত্যি। সাদা ভাত কেন খবিস? পবিত্র কোরআনে বলা আছে যে জানে যে জানেন উভয় কোনোদিন সমান হইতে পারে না। তাহলে যেই খাবারকে আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস, সেটাকে স্বাভাবিক বলছি আমি। যেই খাবারকে আমাদের সবার প্রেশার ওষুধ খেতে হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, যেই খাবারকে, সেটাকে আপনি স্বাভাবিক বলছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আসেন, ডায়াবেটিস কি করে হয় সংক্ষেপে আমরা জেনে নিই। এখন টাইপ 1 ডায়াবেটিস হলো ইনসুলিনের অভাবে হয়, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনাও না। আর যাদের টাইপ 1 ধরা পড়বে ওদেরকে ইনসুলিনই দেওয়া হবে, ওদের ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। এখন যাদের টাইপ 1 তাদের বোঝা যাবে, তাদের পরীক্ষা করলে সি পেপটাইড, এটা হলো ইনসুলিন তৈরি হয়। তো সি পেপটাইড থাকবে, এই যে সি পেপটাইড প্রোডাকশন, মানে বলেন ইনসুলিন প্রোডাকশন, মানে ইনসুলিন তৈরি হয় সি পেপটাইড। হ্যাঁ, তাহলে যে ইনসুলিন প্রোডাকশন কমও হতে পারে, বেশিও হতে পারে। যাদের বেশি ইনসুলিন প্রোডাকশন হয় সাধারণত তাদের টাইপ 2 ডায়াবেটিস হয়। আর যাদের ইনসুলিন তৈরি হতে পারে না, ইনসুলিনের অভাব, তাদের হলো টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিনের অভাবে হয়। বলেন অভাবে, বলেন অভাবে। যাদের অভাব তাদেরকে দিতে হয় ইনসুলিন। আর যাদের ইনসুলিন বেশি তাদেরকে আরও ইনসুলিন দিলে ক্ষতি হবে। বলেন আমরা যে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব, বলেন আমরা যে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব সেটা হলো স্বভাবে হয়। কিসে হয় বলেন? স্বভাবে হয়। বলেন অভাবে নয়, স্বভাবে হয়। বলেন অভাবে নয়, স্বভাবে হয়। কি কি স্বভাব? তাইলে বেশি খাওয়ার স্বভাব, বারবার খাওয়ার স্বভাব, বেশি টেনশন করার স্বভাব, রাত জাগার স্বভাব, বেশি অলসতা বিলাসিতা করার স্বভাব, বেশি অনিয়ম করার স্বভাব, বুঝতে পারছেন? নিজের প্রতি যত্ন না নেওয়ার স্বভাব। এ কটা স্বভাব মিলেমিশে আপনার ডায়াবেটিস হবে টাইপ 2। তো যাদেরই টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়বে বুঝবেন এদের স্বভাবের ভিতরে এই কয়টা কম্পোনেন্ট কম বেশি আছে। কি কি? বেশি টেনশন করা, রাত জাগা, দেরি করে ঘুমাতে যাওয়া, আর মোটেই কায়িক শ্রম বা ব্যায়াম না করা, যেগুলাতে মাংস বেশি ব্যবহার হয়, হার্টবিট বাড়ে, কমে, ঘাম টাম ঝরে, মনে একটা শক্তির চর্চা যেটাকে বলে, হ্যাঁ, সেটা নাই। মানে তার ধারণা সে হচ্ছে দুর্বল, মানে ওর জন্ম দুর্বল, ও জন্ম থেকে দুর্বল হয়েছে, ও মায়ের গর্ভে থাকতে দুর্বল আছে। বুঝলেন না কথা? ও দুর্বল। আসলে বলেন শক্তির চর্চা, বলেন শক্তির চর্চা করে না যে দুর্বল হবেই সে, হবেই সে, হবেই সে। তাহলে যারা শক্তির চর্চা করে না তাদের পরিণতি হলো দুর্বল হবে এবং একসময় বিছানায় পড়বে। তাহলে শক্তির চর্চা যারাই করবে না তারাই দুর্বল হবে। তাহলে শক্তির চর্চা কি? কাঠ কাটা, ইট ভাঙা, মাটি কাটা, লাঙল চালানো, ঢেকে পাড়ানো, বড় বড় তাফালের রড জাল দেয়, বড় বড় ওই যে ওজন নিয়ে এই করা, ব্যাপারটা বুঝছেন? শক্তির চর্চা করা, খেলাধুলা করা, দৌড়ঝাঁপ করা, লাফালাফি করা, ব্যাপারটা বুঝতে পারছেন? শক্তির চর্চা করা, জিম করা, ব্যায়াম করা, ওজন উঠানো, ডেড লিফট দেওয়া, লাফালাফি করা, মানে ও শক্তির চর্চা। যারা শক্তির চর্চা করে না এদের দেখতেই মনে হয় মাইন্ড করেন না, আবার নির্জীব, নেতেন না, ফুতাইন না, কুতাইন না, মানে সিঁড়িতে উঠলে হ্যাঁ শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সিঁড়িতে উঠতে পারে না, বলে আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না, আমি শুইলে ঘুমাইতে পারি না। তাইলে ডায়াবেটিস কিভাবে হবে? এখন সবার ডায়াবেটিস একসময় হয় না কেন? দেখেন সবার একরকম শরীর না, মেটাবলিজমে ভিন্নতা আছে এবং তাদের স্ট্রেস লেভেলে ভিন্নতা আছে, স্ট্রেস নেওয়ার ক্ষমতার মধ্যে ভিন্নতা আছে, চাপ নেওয়ার ক্ষমতার মধ্যে ভিন্নতা আছে। তো ভিসেরাল ফ্যাট হচ্ছে বেশি খারাপ, ভিসেরাল ফ্যাটটা হচ্ছে কি বেশি খারাপ। এই ভিসেরাল ফ্যাটটা জমে মেইনলি টেনশনের কারণে, কর্টিসল রিলিজ হলে, টেনশন করে রাত জাগলে। এই জন্যে যে কোনো লোক টেনশন যারা বেশি করে তাদের চিকিৎসা করা সহজ নয়, তাদেরকে আপনি ভালো বানাতে পারবেন না। কিন্তু যারা রিল্যাক্স, হাসি খুশি, পজিটিভ মাইন্ডেড, ড্যাম কেয়ার ভাব,
এরা একটু মানলে ভালো হয়ে যায়, এদের নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু যারা 100 রকম চিন্তা করে, 1000 রকম ভাবে, 14 রকম তার মন খারাপ হয়, সারাদিনে খালি মাইন্ড খায়, সারাদিনে সকাল থেকে মাইন্ড খেতে 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 রাত পর্যন্ত মাইন্ড খেতে থাকে, মুড সুইং করে। ভিসেরাল ফ্যাটটা হচ্ছে ভেতরে জমে থাকা চর্বি, ভিসেরা সঙ্গে জমে থাকা ভেতরের দিকে যেটা জমে। ধরেন আপনার যদি লিভারে মাত্র 250 গ্রাম ফ্যাট জমে, তাহলেই লিভারের সমস্যা হওয়া শুরু হবে, ফ্যাটি লিভার। মাত্র 250 গ্রাম, 1 কেজির 4 ভাগের 1 ভাগ, মাত্র 250 গ্রাম। তো একটা লোকের 250 গ্রাম ওজন কি অনেক বেশি? তাহলে দেখা গেল দেখতে সে স্লিম, শুকনা টুকনা আছে, কিন্তু ভিতরে তার ফ্যাটি লিভার আছে, ভিতরে তার হার্ট অ্যাটাক আছে, মানে রিং পরানো আছে, ব্যাপারটা বুঝলেন? তার প্রেশার আছে, তার 10-12টা ওষুধ আছে, কিন্তু ওজন বেশি না। কি বুঝলেন? এরকম আছে না? আছে কি না? আবার একটা লোক অনেক ওজন কিন্তু ডায়াবেটিস নাই, প্রেশারও নাই, এরকম আছে কি না? আছে। তাহলে কেউ অনেক মোটা হওয়ার পরও সে অসুস্থ হয় না, আবার কেউ সিক না, কিন্তু দুনিয়ার সব রোগ তার ভিতরে আছে। সাধারণত যারা শুকনা এবং রোগী, এদের চিকিৎসা করা কঠিন, কারণ এদের রোগ সব মনের মধ্যে, আর চর্বি সব ভিতরে, বাইরে দিয়ে ফিটফাট, ভিতরে সব সদরঘাট। এর টেনশন, দুশ্চিন্তা, হতাশা, নেগেটিভ চিন্তা, মুড সুইং, দুনিয়ার যত কিছু আছে সব তাকে মাইন্ডের ভিতর চলে আসে। কে কি বলছে মনে করে সব তারে নিয়ে আলোচনা হচ্ছে, সারা পৃথিবী তাকে নিয়ে ব্যতিব্যস্ত, যাই বলে সে তার গাড়ি নিয়ে আসে, সব কিছু তার দোষের ভিতর নিয়ে আসে, এবং যে কোনো কথা সে দোষ ধরতে পারবে এবং ঘুরে ফিরে সে তার ঘাড়ে নিয়ে আসতে পারবে। তা আপনি বলেননি কিছু একটা, কিন্তু দেখবেন সে বলবে, হ্যাঁ তুমি আমার এইটা বুঝাইতে চাইছো না, তোমার বোন ওইটা বুঝাইতে চাইছে, হ্যাঁ তোমার এটা বুঝাইতে চাইছে, হ্যাঁ আসলে তো আমি বুঝছি কি বলতে চাইছে, আসলে হুদা মানে হ্যারে কিছু বলেই নাই, কিন্তু সে ঘুরে ফিরে সব কিছু সে এটা বললো কেন, ও ওইটা বললো কেন, সে সেটা বললো কেন, এটা এরম হইলো কেন, ওইটা আমার মন মতো হইলো না কেন, এরম করলো কেন, সেরম করলো কেন, পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে তার যত অবজেকশন, নাকি বোঝেন নাই কথা? সব কিছু নিয়ে তার অবজেকশন, মানে সে মোটে খুশি নেই, এবং আশেপাশের কারো প্রতি কেউ তারে বোঝে না কেউ তারে বোঝে না। তা এদের যখন ডায়াবেটিস হবে, এদের চিকিৎসা করা কষ্ট, কারণ আপনি এর পুরো ক্যারেক্টার কেমনে চেঞ্জ করে দিবেন? এর একটা নেগেটিভ পার্সন থেকে পজিটিভ, সন্দেহ প্রবণতা, অতীতের যত খারাপ খারাপ স্মৃতি সারাদিন রোমন্থন করা, মনে করা, ফিউচার সম্পর্কে বাজে প্রেডিক্ট করা, হ্যাঁ কেউ তারে বোঝে না, দুঃখ কষ্ট, এটা হইতে চাইছিল হইতে পারে না, ওইটা হইতে চাইছিল হইতে পারে না, এটা হইতে চাইছিল হইতে পারে, এটা হইতে, মানে কোনো কিছুই তার মন মতো হয় না, কিছুই তার পছন্দ না। তাহলে সে বিরক্ত, মহাবিরক্ত, এবং বলে যে এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি, মরে গেলে ভালো হইতো, তা মরেও যাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এরকম আর কি। তারপর কেউ কেউ সুইসাইডও করার চেষ্টা করে, অনেক সময় পারে না করতে, ধর্মীয় কারণে পারে না, নাইলে করে ফেলতো। আল্লাহ যদি এটা ঘোষণা দিত যে আসলে তোমরা যদি সুইসাইড করো তাইলে জান্নাতে যাইতে পারবা, কোনো সমস্যা নেই, সরাসরি জান্নাতে তুমি, তাহলে দেখবেন সব আত্মহত্যা করে জান্নাতে চলে যেত। শুধু ওইখানে জাহান্নামে যাইতে হবে বলে অনেকে করতে পারে না, নাইলে সবাই করতো, কারণ জীবনে সবাই এরকম একটা মুহূর্ত আসে মনে হচ্ছে দূর এই কষ্ট চাইয়া আমি মরে যাই, গলায় রশি দিয়ে, এটাই ভালো। তাই জন্যে যারা মোটা সোটা হাসি খুশি লোক, যাদের মাইন্ড টাইন কম, মাইডিয়ার টাইপের, এত মাইন্ড টাইট নাই, ডন্ট মাইন্ড ফ্যামিলির লোকজন যারা, তাদের চিকিৎসা করা সহজ, একদম ইজি। তাহলে একটু খাওয়া দাওয়া ভালো করে খাবে, একটু ব্যায়াম করবে, একটু ঘুমাবে, ব্যাস ভালো হয়ে যাবে। আমি যেমন সুস্থ, তাহলে এখন দেখেন আমি ডাক্তার দেখাই না, কাউকে ভিজিট দেওয়া লাগে না, আমি ওষুধ খাই না, কোনো ওষুধ 1 পয়সাও লাগে না, ব্যাপারটা বুঝছেন? আর পরীক্ষাও অত করাইতে হয় না, হয়তো মাঝে মাঝে একটু ভিটামিন ডিটা দেখি বা হুমায়ের, আমার দেখার মনে হয় না, কারণ আমি তো আলহামদুলিল্লাহ অপটিমালি ভালো আছি। এটা ব্যাডমিন্টন খেলে আমি বুঝি আমার কেমন ক্যাপাসিটি, বুঝতে পারি। এই যে এখন বরফ থেকে চুবনি খেয়ে আসলাম, ঠান্ডা যতই হোক সেখানেও আমি থাকতে পারি, গরম যতই হোক সেখানে থাকতে পারি, মানে যেটা মানুষ টলারেট করতে পারে। তো আমার ধরেন এই যে সৌনাতে যাই 64 ডিগ্রি, তো তখন সৌদি আরবে গিয়ে 52 ডিগ্রি তো 54 ডিগ্রি, আই ডোন্ট কেয়ার, আমার কাছে খারাপ লাগে না, কারণ আমি প্র্যাকটিসটা করছি। আবার বরফের মধ্যে চুবনি দিই, ডুব দিয়ে থাকি, সো আশা করি কোথাও শীতের দেশে গেলেও একটা বডির ভিতরে অন্তত একটু প্র্যাকটিস তো আছে, কারণ সেই বরফের দেশেও মানুষ বাঁচে, যেখানে মাইনাস, মানে এখানে পানি এরকম ফিকে মারলে বাতাসে বরফ হয়ে যাবে, এরকম জায়গায় মানুষ বেঁচে আছে, এবং সেখানে মানুষ দিব্যি ঘর সংসার করতেছে, পোলাপান স্কুলে যাইতে আছে, চার্চে যাইতে আছে, হ্যাঁ ওখানে বরফ খুঁড়িয়া মাছ ধরে ধরে খাইতে আছে, ঘোড়ার মাংস খাইতে আছে। তা আবার মরুভূমির মধ্যেও মানুষ বেঁচে আছে না? আবার ওই যে মনে করেন পাহাড়েও মানুষ বেঁচে আছে, যেখানে ওই পাহাড়ের আগায় সেখানেও মানুষ বেঁচে আছে।
তো শীতেও আছে, মরুভূমিতেও আছে, পাহাড়েও আছে, সমতলেও আছে। তো মানুষ একটা এমনভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, সে যেন অ্যাডাপ্টেশন ক্ষমতা তার অনেক, অর্থাৎ সে অনেক কিছু অ্যাডাপ্ট করতে পারে, বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ায় নিতে পারে। ব্যাপারটা বুঝছেন? বিভিন্ন এক্সট্রিম ওয়েদারে খাপ খাওয়ায় নিতে পারে। এইভাবে মানুষকে তৈরি করেছে। তো এতে করে কি হয়, আমি যখন এই যে বরফ থেরাপি, হট শাওয়ার, হট কোল্ড শাওয়ার, এগুলোতে আমার ইমিউন সিস্টেম কি হয়, আবার কি এটার ব্যাপারে সতর্ক হয়। সে মনে করে আমি বরফে পড়ে গেছি, এখন কি করা দরকার, সেই কাজগুলো করে, সে জেগে ওঠে, কি হলো। তো ইমিউন সিস্টেম সতর্ক থাকে, সে সবসময় স্ক্যান করতে থাকে। তো এই যে বরফ থেরাপি, এটা হলো আপনার ভিসারাল ফ্যাটকে বার্ন করার জন্য খুবই উত্তম পদ্ধতি। এটা দুই ধরনের ফ্যাট আছে আমাদের, যেমন WAT আর BAT, মানে হোয়াইট অ্যাডিপোজ টিস্যু, আর একটা হলো ব্রাউন অ্যাডিপোজ টিস্যু। তো এই ব্রাউন অ্যাডিপোজ টিস্যু হলো, এখানে অনেক মাইটোকন্ড্রিয়া থাকে এবং এটা দেখতে ব্রাউন হয় এবং এটা মেটাবলিক্যালি খুবই অ্যাক্টিভ, ব্রাউন অ্যাডিপোজ টিস্যু। এই ব্রাউন অ্যাডিপোজ টিস্যু আমাদের যদি বাড়াইতে হয় তাহলে কোল্ড থেরাপি করতে হবে, ভালো এক্সারসাইজ করতে হবে এবং ওই যে ফাস্টিং করতে হবে। তাহলে ফাস্টিং করে ফ্যাট বার্ন করে কিটোন বডি তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে কোল্ড এক্সপোজড হতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এই তিনটা হলো এটার মানে মানে আপনার ফ্যাট থাকবে কিন্তু সেই ফ্যাট আপনাকে এনার্জি দেবে দ্রুত এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফ্যাট। আর WAT হলো হোয়াইট অ্যাডিপোজ টিস্যু, সেটা হলো একেবারে মানে এই ফ্যাটটা কোনো কাজেই লাগে না, আপনার মনে করেন যে আকাইম্মা ফ্যাট আর কি, আপনার শরীর থেকে পুষ্টি খাইতেছে কিন্তু আপনার জন্য সে কিছুই করে না। তাহলে বেশি ক্ষতিকর হলো ভিসারাল ফ্যাট, বা সবচেয়ে বেশি ক্ষতিকর হলো লিভারে যদি 250 গ্রাম জমে আর ভিসারাল ফ্যাট যদি 2 কেজি হয় তাহলে আপনার শেষ অবস্থা, মানে 4 পাউন্ড। আর আপনার যদি সাবকিউটিনিয়াস ফ্যাট, চামড়ার নিচে ফ্যাট যদি 10 কেজিও হয় তাও অনেকে এটা টলারেট করে, কিন্তু 10 কেজির বেশি হলেই তো সমস্যা শুরু হয়। তো তাইলে দেখেন এখানে চামড়ার নিচে মাত্র 10 কেজি ইকুয়াল টু লিভারে 250 গ্রাম ইকুয়াল টু ভিসারাল ফ্যাট হলো 2 কেজি। অতএব 250 গ্রাম একটা চর্বি বেশি রুগী, 250 গ্রাম, এটা ওয়েট মেশিনেও তো পানি 1 গ্লাস খাইলে 2 গ্লাস খাইলেই তো 500 হয়ে যায়। তাহলে এই 250 গ্রাম তো এটা একেবারে সিগনিফিকেন্ট না, অথচ এই 250 গ্রাম লিভারে জমলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কি বুঝতেছেন? আর মাত্র 2 কেজি যদি ভিসারাল ফ্যাটের অবস্থা খারাপ হয়, তাহলে ভিসারাল ফ্যাট বেশি জমে কিভাবে, এটা করলে আমরা ভিতরেরটা নিয়ে আলোচনা করতেছি। ভিসারাল ফ্যাট জমে কিভাবে বলেন? টেনশনে এবং রাত জাগলে, স্ট্রেসে। বুঝতে পারছেন? ভিসারাল ফ্যাট বেশি জমা হলো টেনশনে, রাত জাগলে, নেগেটিভ চিন্তায়, নেগেটিভ মানে যেটা আমি অলরেডি সকাল থেকে যেই একটা ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম না, ওই ক্যারেক্টার সব কিছুর ভিতরে ভয় পায়, সব কিছুর ভিতরে সন্দেহ দেখে, কে কি বললো, কে কি ভাবলো, কি করলো না হলো, ও কি বললো, তে কি বললো, মানে দুনিয়ার আশেপাশের সব কিছু তাকে সবসময় মানে সে তটস্থ, মানে সে একটা মনে করেন যে একটা ভয়ঙ্কর ব্যাপারের মধ্যে আসছে। বুঝতে পারছেন? এই ধরনের লোক তাদেরই মানে তাদের শুকনা শরীরেও দেখবেন এতগুলা রোগ, 8-10টা ওষুধ খায়, বুক ধরফানানের ওষুধ, কলজা কাঁপানির ওষুধ, বুঝতে পারছেন, ইন্ডেভার এগুলো খায়, রাত ঘুম আসে না, তারপর হচ্ছে এখানের জন্য ঘুমের ওষুধ খায়, বা কখনো রিবোটিল খায়, বছর বছর ধরে খাইতে আসে ঘুমের ওষুধ, তারপরে মন খারাপ থাকে ফ্রেনজিট খায়, আর বেশি সমস্যা হলে কুইট দিয়ে দেয়, একেবারে কুইট হয়ে যায়। তারপরে কি হয়েছে, মানে কিছু বোঝে না, মানে মানে এই যারা এইসব ওষুধ খায় কি হয়েছে কিছু বোঝে না, মানে কোনো এক্সপ্রেশন নাই, কোনো চিন্তা করতে পারে না, কোনো হাসি তো নাই, হাসতে পারে না, কতদিন হাসেনি বলতে পারে না, হাসকা হয়ে আসছে না, হঠাৎ হাসতে গেলে মুখ বেঁকায় যায়, কারণ হাসে না, অভ্যাস নেই হাসতে সারাক্ষণ, মানে এরকম, মানে ও চেহারাটার ভিতরে এখানে স্থায়ী ভাজব, মানে কি ও ভালো নেই তো, ওর তো খারাপ, সব কিছুতে সন্দেহ প্রবণ, যেখানেই যায় আল্লাহ কি হলো, ওদের গাড়িতে বসছে আল্লাহ ব্যাগ নিয়ে জানেন। অবশ্য একটা কারণও আছে, কারণ আপনি হাজারে একজন জান্নাতে যাবে, অর্থাৎ আপনি সবসময় 999টা সোর্স দ্বারা বেষ্টিত অলওয়েজ। তা আপনি ধরেন একটু বেখে হলাবেন, দেখুন মোবাইল নেই, দেখুন যে ব্যাগও নাই, কিছুক্ষণ পর দেখুন আপনিও নাই, বুঝতে পারছেন, সব কাপড় চোপড় খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো এই জন্য ভয়ের ব্যাপার আছে। তো যখন আপনি সব জায়গায় থ্রেট মনে করতেছেন, তাহলে কি ইমিউন সিস্টেম সবসময় মনে করছে এটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মধ্যে আছে। তো নার্ভাস সিস্টেমের একটা হলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে রিল্যাক্স,
ঘুমের জন্য আদর্শ, রিল্যাক্স। ধরেন আপনি সমুদ্রের পাড়ে গেলেন, খুব প্রিয়জন সাথে আছে, বুঝতে পারছেন, আপনি হাঁটছেন, বালু, পায়ের নিচে বালু, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, সমুদ্রের ঢেউ এসে পায়ে আছড়ে পড়ছে, সমুদ্রের এই যে স্বাস্থ্যকর লবণাক্ত বাতাস, আপনি বুক ভরে শ্বাস নিচ্ছেন, হ্যাঁ, এবং আপনার প্রিয় কোনো একটা খাবার খেতে খেতে, হ্যাঁ, ওখানে বসে বসে আরামে আপনি কি সূর্যাস্ত দেখছেন, কি দারুণ একটা মনোভাব, মনে হচ্ছে যে আমি একেবারে জান্নাতে আছি, বুঝলেন? এইটা হলো আপনার রিল্যাক্সিং, হ্যাভ এ রিল্যাক্স, আই মিন প্যারাসিম্পেথেটিক অ্যাক্ট। এটা হলো হজমের জন্য ভালো, ঘুমের জন্য ভালো। কিন্তু এই ধরনের লোক সারাক্ষণ একটা থ্রেটের মধ্যে থাকে, মানে পাগলা কুকুরটা তার তাড়া করতে আছে, নাকি বুঝেন নাই? তো আসলে কোনো পাগলা কুকুর তাকে তাড়া করছে না, মনের ভিতরে সে তাড়া খাইতে আছে। তো পুরুষদের ভিতরে এটা কিভাবে কাজ করে? তারে ব্যবসায় তাড়ায়, বসে তাড়ায়, বউয়ে তাড়ায়, বাসায় গেলে বউ পেড়া দেয়, অফিসে গেলে বসে পড়া দেয়, বুঝতে পারছেন? বা কিছু করতে গেলে ব্যবসা করতে গেলে, মানে সারাক্ষণ সে পেড়া খাইতে আছে, ঘরে ভিতরে বাইরে যেখানে যায় চাপ। তো যার ফলে কি, সে 24/7 সে সিম্প্যাথেটিক। তার কেমনে হজম হবে? তার হজম কেমনে হবে? শরীর ঠিক না, কিন্তু ভিতরে রোগ ভর্তি। অথবা দেখা গেল হাত পা শুকনা শুকনা, একটু কিউট, একটু বুড়ি আছে, হ্যাঁ, ব্যাগ ভর্তি ওষুধ, ইনসুলিন দিতে আছে, এতগুলো আছে। সাদা ভাত কেন খবিস? একটা হলো জেনেটিক্যালি মডিফাইড, জিএমও। 2 নম্বর হলো কেমিক্যাল ফার্টিলাইজার রেসিডিউ, কেমিক্যাল পেস্টিসাইডের রেসিডিউ, বা গ্লাইফোসেট রেসিডিউ, হেভি মেটালের রেসিডিউ, বা অনেক সময় আর্সেনিক রেসিডিউ, এগুলো আপনি ভাতের সঙ্গে খাচ্ছেন। আর ফাইবার ফেলে দেওয়া হয়েছে, কারণ ফাইবার ফেলে দেওয়াতেই সাদা। আর ফাইবার ফেলে দেওয়া হয়েছে, ফাইবারটা ফেলে দেওয়া হয়েছে, কখনো মিনিকাট করা হয়েছে মেশিনে, কখনো মিনিকাট করা হয়েছে, কখনো পলিশিং করা হয়েছে। তো আপনি সাদা ধবধবে যে ভাতটা খাচ্ছেন, এইটা খাইলে এখন কিছু হবে না, কিন্তু বড় হলে প্রবলেম হবে। আর ওদের ছোটবেলাতেই প্রবলেম হয়ে গেছে, ওদের বড় হওয়ার আগেই প্রবলেম হয়ে গেছে। কি বোঝা গেল? এবং এই রুমে যারা আছেন ডায়াবেটিস নাই যাদের, তারা হাত তোলেন তো, যাদের ডায়াবেটিস নাই। এদের সবার যদি ইনসুলিন যদি 4-5 থাকে, তাহলে আপনার ডায়াবেটিস নাই সত্যি সত্যি। কিন্তু যদি দেখা যায় সুগার নর্মাল কিন্তু আপনার ইনসুলিন বেশি, তাহলে আসলে আগে কিন্তু ইনসুলিন বাড়ে। বিশ্বাস করেন, আমি একটা কথা সবাইকে আজকে বলবো, শিখে যান প্লিজ। সেটা কি? ইনসুলিন। বলেন ইনসুলিন। আমরা অনেকে জানিই না ইনসুলিন কাকে বলে, শুধু জানি ডায়াবেটিস হলে ইনসুলিন দেয়, ইনসুলিন একটা ওষুধ। কিন্তু ইনসুলিন যে আপনার শরীরের ভিতর তৈরি হয়, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি, এটাই অনেকে জানে না। এবং আমি 19 সাল থেকে এই বিষয়ে কথা বলে আসছি, কিন্তু আমি মানুষকে শেখাতে পারিনি। আমি ব্যর্থ যে মানুষকে শেখাতে পারিনি। কারণ কি, আমার পোস্ট তারা দেখে না, আমার ভিডিওগুলো তারা দেখে না, তারা শেয়ার করে না। যারা করে তারা তো করেই, শেয়ার করে না, তারা শিখে না, তারা খাতা কলম নিয়ে বসে না, তারা এই যে আমাদের বই পড়ে না। এই যে বইটা ভালো করে, এই বইটা পুরোটা পড়েছেন কে? একজনও হাত তোলেন, একজন অন্তত। পুরোটা কে পড়েছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন নাকি? ও তো ছোট মানুষ, হ্যাঁ 7 জন, 8 জন, ওকে। তাহলে এই বইটা দেখেন মাত্র 7-8 জন, কত 100 লোক পড়েছে, 7-8 জন, 10 জনও পাইলাম না। এটাই স্বাভাবিক, কারণ কি বেশিরভাগ লোক শিখতে চায় না। তবে পবিত্র কোরআনে বলা আছে, যে জানে যে জানেন উভয় কোনোদিন সমান হইতে পারে না, যে মানে যে মানেন উভয় কোনোদিন সমান হইতে পারে না। আমি আপনাদেরকে একটা কথা শিখাই, ইনসুলিন ইনসুলিন ইনসুলিন। দেখেন আগে ইনসুলিন বাড়ে, আপনি যদি ইনসুলিন নর্মাল রাখতে পারেন তাহলে জীবনেও সুগার বাড়বে না ইনশাল্লাহ, শেষ। সুগার মাপতেই হবে না কোনোদিন, যদি ইনসুলিন নর্মাল রাখতে পারেন প্রথম থেকে, মানে ডায়াবেটিস হওয়ার সুযোগ নাই। এই যে বাচ্চাদের সব কয়টা টেস্ট করাবে, সবাই সুগার নর্মাল পাবে, কিন্তু ইনসুলিন কারো 32, কারো 28, কারো 22, কারো 15 পাওয়া যাবে। দেখেন রিপোর্টগুলো পাইলে আমাকে দেখান, যদি এর ভিতরে রিপোর্ট পেয়ে যান। আচ্ছা শোনেন একটু, এই যে দেখেন সবাই একটু দেখে নেন, অনেকে আরও আছে রিপোর্ট দেখাইতে আসছেন, একটু প্লিজ। আপনার হোমায়ের যদি 1-এর বেশি থাকে, বুঝলেন, তাহলে কমাইতে হবে। তাহলে দেখেন হোমায়ের কথাটা আছে না, তাহলে দেখেন 1-এর বেশি আছে কার কার, তাহলে 2-এর বেশি থাকলে প্রবলেম, হ্যাঁ, তাহলে এটা কমাইতে হবে। এরপর দেখেন টিজিএইচডিএল রেশিও 2-এর নিচে রাখতে হবে, কার 2-এর বেশি আছে টিজিএইচডিএল রেশিও, এটা লিপিড প্রোফাইলের নিচে পাবেন। সিআরপি যারা করাইছেন 3-এর নিচে থাকতে হবে, দেখেন কার কার 3-এর বেশি আছে সেটা কমাইতে হবে। আর ইনসুলিন দেখেন 4-5 যদি থাকে তাহলে ভালো, বেশি থাকলে সেটা কমাতে হবে, আর কম থাকলে তার ইনসুলিন দিতে হবে, তাহলে কমাইতে হবে। তারপর ইনসুলিন 4-5 আর সুগার হলো 5-6, তাহলে যাদের সুগার বেশি, তো অনেকে আমাকে দেখাইছে যাদের সুগারও বেশি ইনসুলিনও বেশি, তো তাদের সুগার ইনসুলিন দুটোই কমাইতে হবে। আর ভিটামিন ডি থাকতে হবে 90-100, যাদের ভিটামিন ডি 15 আছে তাদের বাড়াইতে হবে, রোদ্রে যাইতে হবে, ব্যাপারটা বুঝছেন? আর এখানে
আপনি আসেন, এদিকে আসেন তাড়াতাড়ি। এখন আসেন, ওই যে বোন যে নাহিদ, হ্যাঁ, ওনার রিপোর্ট একটু দেখে দিই যে ওনার 1 মাসে কি উন্নতি হয়েছে, 1 মাস মানে কয়দিনে কি উন্নতি হয়েছে আমরা একটু দেখে দিই, এটা একটু দেখে দিই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা মনে আছে আমার। হ্যাঁ, তাহলে দেখেন ওনার আলহামদুলিল্লাহ, ওনার এখন সুগার আগে ছিল 10.4, আজকে আসছে 8। আগে ইনসুলিন ছিল 14, আজকে আসছে হচ্ছে 9, আর হোমায়ের ছিল 6.6, আজকে আসছে হলো 3.8। মানে মোর দেন 50% সে ভালো হয়ে গেছে এই মাত্র অল্প কয়েকদিনে। এবং আগের রিপোর্টটা ছিল ওষুধ খেয়ে ইনসুলিন দিয়ে, আর এখনকার রিপোর্টটা হচ্ছে বিনা ওষুধে বিনা ইনসুলিনে। সো এটা হলো একটা সিগনিফিকেন্স। তাহলে 1 মাস পরে আরও ভালো হবে ইনশাল্লাহ, 2 মাস পরে আরও ভালো হবে, এইভাবে আপনারা উন্নতি হবে কিনা আপনারা দেখবেন। থ্যাংক ইউ। আরেকটা বিষয় হলো আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, কানাডা প্রবাসী, দেখি দ্রুত। হ্যাঁ, বেশি জোরে না, আবার হার্ট অ্যাটাক হবে। হ্যাঁ, এত জোরে না। হ্যাঁ, এবার আসেন, আপনারা যারা আজকে নতুন এসেছেন, অনেকেরই অনেক প্রবলেম নিয়ে এসেছেন, তাহলে আপনাদের জন্য সবাইকে তো আর আমি এখানে দেখে দিতে পারবো না, তাহলে আপনাদের জন্য বসেন ওখানে। হ্যাঁ, ওখানে বসেন। হ্যাঁ, আপনাদের জন্য কাজ হলো এখানে ডাক্তার দেখিয়ে, পুষ্টিবিদ দেখিয়ে পরামর্শ নেবেন। তো আমাদের লাইফস্টাইলের যে পরামর্শ আমরা দিব, আর যদি অন্য কোনো রোগ থাকে সেটা ধরেন ওই যে এই বাচ্চাটারও সার্জারি দেখাবে, সার্জারি ডাক্তার বলবে অপারেশন লাগবে কি লাগবে না, এটা আমি কি বলবো, আমি তো আর এটা ডাক্তার না। এখন সার্জারি ডাক্তার বলছে ওজন কমাইলে এটা হয়তো লাগবে না, তাহলে আমরা ওকে ওজন কমানোর পরামর্শ দিব। তাহলে ও যদি ওজন কমানোর পর দেখবে কি হয়। এখন কমানোর আগে কমবে কি, হবে কি, হেঁটে কি আল্লাহ খুদা কে জানে, হ্যাঁ বেটি মরে যাবো না আমি মরে যাবো কেউ তো জানে না, 2 দিন পর কে বাঁচবো কে মারা যাবে। হ্যাঁ, ওনারা আগেই সব নিশ্চয়তা নিয়ে বসে থাকে। তা আপনি ওজন কমাতে হবে তার। আপনার এই ব্যাপারে কোনো সন্দেহ আছে ওজন কমাইতে হবে নাকি? এই ব্যাপারে আপনার সন্দেহ আছে ওজন কমাইতে হবে যে? কথা কেন গে? এই ছেলের মাকে ওর ওজন যে কমাইতে হবে এটা শিওর তো? তা আপনি আগে কমান, তারপরে কি হয় না হয় সেটা তো পরে, আগে কেন? নাকি বুঝেন নাই? এই বাবাকে বুঝছেন আপনি? হ্যাঁ, মানে এখন করণীয় কি বলেন? ওজন, ব্যাস, এই তো বুঝে গেছে, ভেরি গুড। তাহলে এখন করণীয় হলো ওজন কমানো। তো ওজন কমানোর ব্যাপারে আমরা হেল্প করতে পারবো, কিন্তু ফোড়া কাটতে হবে না কি করতে হবে এটা তো সার্জারি দেখবে, ওটা তো আমার চ্যাপ্টার না। এরপর ধরেন ওনার কি সমস্যা, ওনার ডাক্তার ওনার চিকিৎসা করবে, কিন্তু যদি লাইফস্টাইলের কোনো ব্যাপার থাকে আমরা তাকে পরামর্শ দিতে পারবো। কি ক্লিয়ার বুঝছেন? তাহলে কোনো রোগের চিকিৎসা আমরা করবো না, কিন্তু যে কোনো রোগীর লাইফস্টাইল ঠিক করার ব্যাপারে আমরা পরামর্শ দিব। তো দেখা গেছে লাইফস্টাইল ঠিক হলে ওর এমনি ভালো হয়ে যাচ্ছে। কি বুঝেন নাই কথা? যেমন ধরেন এই ভাই, ওনার ইনসুলিন আছে 24, সুগার আছে 7, তো আমাদের ফলো করলে ইনসুলিন কমে যাবে, সুগার কমে যাবে, বুড়িটাও সাইজ হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, তারপরে ভিটামিন ডি আছে 24, এখন যখন ভিটামিন ডি 90-100 হবে তখন হয়তো ওনাকে আবার বিয়ে করাইতে হবে, তবে বাংলাদেশে করাইতে হবে, নাহলে ওখানে যদি করায় তাহলে যদি আবার টাকা পয়সা নিয়ে চলে যায়, এমনি 13 কোটি গেছে, এখন যদি আরও 13 কোটি চলে যায় তা তো হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো, আমরা যেন সুস্থ থাকি, এবং আমাদের ডাক্তার পুষ্টিবিদ আপনাকে যা বলে শোনেন। 1 মাস পরে আবার আসেন, আবার দেখা হবে, প্রয়োজনে কালকে আসেন, কালকে দেখা হবে, আমি তো আসি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।